লিখতে হয়, গল্পটা বলতে গেলে কিছু লিখে দিতে হয়। প্রথমত আমার পাবনাতে বড় হয়েছি। আপনার এছাড়া বিনোদী পর্দাবাজি এ সমস্ত শহরে ঘুরে ঘুরে বেড়াতে আমরা খেলা করতে। যদি পুলিশে তারপরে যখন বিকালের দিকে আকাশ দিয়ে যখন বেলাটা উড়ে যেত তাকিয়ে তাকিয়ে দেখতাম, দেখি একটা মনে হতো যে সত্যি করে রাখা যায় কিনা। সাইদা খানম এই নামটি বাংলাদেশের আলোকচিত্রীদের কাছে, বিশেষ করে নারী আলোকচিত্রীদের কাছে খুব প্রিয়। স্মিথ হাসি, অমায়িক ব্যবহার এবং এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছার মাধ্যমে বাংলাদেশের নারী আলোকচিত্রীদের জন্য সাইদা খানম নতুন পথ তৈরি করেছেন। তিনি দেশ বিদেশের অনেক অসাধারণ ব্যক্তির কাজ ও ব্যক্তি জীবনের ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। সাইদা খানম কাজ শুরু করেছিলেন 50-এর দশকে এবং বাংলাদেশের একমাত্র পেশাজীবী নারী আলোকচিত্রী হিসাবে একা কাজ করে গেছেন প্রায় 30 বছর। আপনার সম্পর্কে জেনেছিলাম আমার বড় ভাই আমাকে বলতেন যে জানিস স্টেডিয়ামে শাড়ি পরে এক মহিলা ছবি তোলে। হ্যাঁ, মানে শাড়ি পরাটা বড় বিষয় না, বড় বিষয় একজন নারী আলোকচিত্রী। সাইদাপা মানে মোটামুটি অ্যাডভেঞ্চার নিতেন সবসময়। ওনার অ্যাটিচিউডটা ছিল যে একটা কিছু করি। সাইদাপার একটা বড় গুণ যেটা সকল আলোকচিত্রীদেরই প্রয়োজন, সেটা তার বিশেষ করে ছিল মানুষের সাথে সহজ সরলভাবে একটা সম্পর্ক স্থাপন করা। আমাদের পাশে অনেক বিলাতি কুকুর ছিল, সেই কুকুরের সঙ্গে খেলা করতো। আর প্রকৃতির গাছপালা অনেক ছিল আমাদের বাসায়, সেসব জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো। একটা বক্স ক্যামেরা পেয়েছিলাম, সেটা ছিল ইতিহাপা মানে একটা চৌধুরী স্কুলের আমি যাতায়াত বন্ধু ছিল। আমার প্রথম ছবি হচ্ছে কামরিয়ালার ছবি। দুটো কামরিয়ালা হেঁটে হেঁটে যাচ্ছিল আমাদের ঘরের সামনে দিয়ে। ক্যামেরাটা হাত পাওয়ার পথে খুব নেশা হয়ে যায়, মানে যা দেখতাম তার ছবি তুলতে। আমার ছবি তোলার আগ্রহ দেখে আমেরিকায় পড়াশোনা করতে গেছিল। ওখান থেকে ফেরার সময় আমার যেটা একটা রবিবার ক্যামেরা নিয়ে আছে, সেই ক্যামেরাটা হাতে পাওয়াতে আমি একটা খুব ভালো লাগলো এবং মনে হলো যে আরো ভালো ছবি তুলতে এরকম। পত্রিকা কলকাতা থেকে যে করে ঢাকায় চলে আসতাম। সেই দিন নির্জন আপার বাবা সরকার পত্রিকা দিদি সম্পাদক ছিলেন। যদি আমাকে বললেন যে তুমি দুইরকম ছবিটাও হবে, একটা দাও যে যেটা পত্রিকার ভিতরে ছাপা হওয়ার মতো মেয়েদের অ্যাডভোকেটিং করার সবার সমিতি মিছিল করছে বা এরকম করা, আর আরেকটা ছবিটা যাটা পোর্ট্রেট সিনারি নদী টদী গ্রাম অঞ্চলে মেয়েদের এরকম করা। তারপরে একটা খুব ভালো উৎসাহ পেয়ে গেলাম, মনে হলো একটা খুব ভালো মানে জায়গা হলো যেখানে আমার ছবি ছাপা হবে, লোকে দেখবে, দেখে প্রশংসা করবে। এখন ঢাকাতে দুটো স্টুডিও ছিল, একটা ডাক স্টুডিও ছিল আর একটা জায়গা স্টুডিও ছিল, ওটি নন বেঙ্গলি ছিল, পাকিস্তানি ছিল একটা, ছিল। তো আমার যখন ছবি তুলতে যে ওয়াশ করার জন্য যখন যেতাম, উনি আমার ছবি তোলার কম্পোজিশন দেখে খুব মুগ্ধ হয়েছিল এবং উনি যখন বিদেশে যখন এক্সিবিশন হয় জানুয়ারিতে, তখন উনি আমার ছবি এনলার্জ করে পাঠিয়ে দিয়েছিল এবং সেই ছবিতে আমি পুরস্কার পেয়েছি।
আপনি তো অনেক বিখ্যাত ব্যক্তির ছবি তুলেছেন, অনেকের স্নেহে ধন্য হয়েছেন। তাদের কয়েকজনের কথা বলেন। তাতে একদিন হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন, ওরা ছবি নিয়ে যখন ঢাকায় এসেছিলেন, তখন ও ঢাকায় এসে নিয়ে ওই বর্ধমান হাউস এখন যেটা পাবনা একাডেমি ওর নিচের তলাতে মানে ছিল, সেটা আর আমি ওই যেতাম পত্রিকার থেকে যে থাকতাম, যে বসে থাকতাম, ওই কথাবার্তা সমস্ত দুনিয়া মানুষটা আসতো, তাদের থেকে কিছু কিছু কথাবার্তা নোট করে নিতাম। তো কেন যেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ আমাকে খুব পছন্দ করতে, ভীষণ স্নেহ করতে। তবে এখানে দেখলাম আমাদের সাথে একটাকে নিয়ে গেল, ট্রেনের সঙ্গে সঙ্গে রাজনীতি চলে আসে। তো সবাই খুব অবাক হলো যে কখনো কারো বাসায় যায় না, বুঝলে। তারপরে মধ্যে যখন ওরা বিকালের দিকে যখন ওরা নিয়ে আসবো বলেছিলাম, তখন সকাল থেকে বৃষ্টি আরম্ভ হলো, এত বৃষ্টি 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 যে আমাদের বাড়ির সবাই দরজা থেকে থাকতে করবেন, যা হাতে পাশে জমে গেল। এমন অবস্থা হলো যে যাওয়াও গেল, যাওয়াটা খুব কম ছিল, মানে কোনো ব্যবস্থা ছিল না। তো ফোনও করে বলতে পারলাম না যে আমি আসছি। তো উনি নাকি পরদিন সকালবেলা আমি গেলাম, গেছে ওই যে তোমার সঙ্গে যে মানে যে দেখাশোনা করতে হবে, বললো আপনি চলে যান, উনি আপনার করে ভীষণ রেখে আছেন, ওরে কাছে সুযোগ করে সুযোগ পাইচারি করেছে যে কখনো সমাধি হয়ে যাবে। কিছু খাবার দাবার নিয়ে গেছিলাম, তাহলে টেবিলের উপর রাখতে বললো যে নাহলে ছুঁড়ে ফেলে দিবে, ভীষণ রাগে মানুষ ছিল। তখন আমি কান্না পেয়ে গেল, তখন আমি মনে মনে ভাবলাম যে জীবনে আমি কখনো আর যদি মানুষদের কাছে যাবো না। তারপরে ঠিক করে যে কলকাতাতে তখন ঈদের মাথায় বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরছিলাম, যাওয়ার সময় দেখি যে বঙ্গ সাহিত্য সম্মেলন হয়, সেখানে লেখা আছে যে ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মারক থাকাতে। তখন আমার মনে হলো যে এই যে অপরাধ করেছিলেন ওই যদি দেখা করেন তাহলে একটু ক্ষমা চেয়ে নেবেন। তারপরে আমি বুঝেছিলাম যে একটা প্লেট পাঠালাম দিতে, এবার ওর সঙ্গে সঙ্গে দেখিয়ে আমাকে দিয়ে আর আরেকটা ইয়ে ছিল যে শিল্পী চয়তারা প্রতিষ্ঠায়, উনি আমার ছবি দেখে খুব প্রশংসা করতো এবং আমাকে নিশ্চিত উৎসাহ দিতে, কারণ আমার আরো বেশি উৎসাহ তার কাছ থেকে পেয়েছি। তিনি হচ্ছে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়, ওরা ছবি যখন পরিবারে টিভিতে দেখে খুব অবাক হয়ে গেছিলেন যে একটা দিয়ে এরকম ধরনের সুগন্ধ দিয়ে এরকম এত ছবি তোলার ক্ষেত্রে এসেছে, খুব অবাক হয়ে গেছে। সাইদাপার সাথে আমার পরিচয় 1965 সালে। তখন উনি গাড়ি গাইড অ্যাসোসিয়েশনে চাকরি করতেন। ওনার ছবি তোলার সময় উনি সবসময় একটু খেয়াল করতেন তাকে মডেল হিসেবে নেবেন, এবং সবসময় তার দৃষ্টি থাকতো বিভিন্ন সুন্দর মেয়ে এবং পার্সোনালিটি সম্পন্ন মেয়ে, তাছাড়া হাসি খুশি এ ধরনের মেয়েদেরকে উনি পছন্দ করতেন মডেলের জন্য। ওনাকে দেখেছি উনি কোনো বাধা বিপত্তি মানতেন না। যখন মনে হতো কোথাও যাবেন ছবি তুলতে, সঙ্গে সঙ্গে যে কোনো একজন বান্ধবীকে নিয়ে উনি বেরিয়ে পড়তেন। টর্নেডো হয়েছিল কুমিল্লায়। কুমিল্লায় আমরা যখন গেলাম তখন দেখলাম কুমিল্লায় যে গাছগুলো আছে সেগুলো মনে হচ্ছে ব্লেড দিয়ে কেটে রেখেছে কেউ। ওনাকে যখন বলা হয়েছিল যে এই কাজে কে যাবে, কে কি করবে, কেউ রাজি হয়নি, সংসার ছেড়ে কেউ যেতে চাচ্ছে না। তখন উনি আমাদের দুজনকে রাজি করালেন, ওনার এক বান্ধবী গুলমোহন দেবী, উনি এবং আমি দুজন গেলাম ওনার সঙ্গে। গিয়ে আমরা সেখানে গিয়ে সেলিনা বানু, তিনি রাজনীতিবিদ ছিলেন এবং একটি স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, ওনার বাড়িতে আমরা উঠলাম রিলিফ নিয়ে। তারপর পরপর দুদিন আমরা হেঁটে হেঁটে একেবারে 12-14 মাইল ভেতরে গিয়ে রিলিফ দিলাম। সাইদাপার সাথে আমার পরিচয় হয় 1975 সালে প্রথম দিকে। তখন আমি সাপ্তাহিক বেগমে কাজ করতাম। সাইদাপাকে নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছি। সাইদাপার ছবি তুলতে, ঘুরে ঘুরে ছবি তুলতে ভালোবাসেন। তো একবার আমি আমাদের গ্রামে নিয়ে গেছিলাম নামগঞ্জে।
তো সেখানে কলাকুপাত সেই বিখ্যাত জমিদার বাড়িগুলোর ছবি তুললে তখন খুবই আনন্দ পেয়েছিলেন। তারপরে আমরা গেলাম হাসনাবাদ গির্জার ছবি তুলতে। তো আমরা দুজনে যাচ্ছি গল্প করতে করতে, হঠাৎ দেখে সাইড আপা আমার পাশে নাই। তা আমি তখন একটু অবাক হলাম, কারণ উনি তো এই এলাকাটা চেনেন না। তো আমার পেছনে দ্রুত হেঁটে দেখতে যাচ্ছে যে কোথায় সাইড আপা। দেখি একটা ছাগলের তখন বাচ্চা হবে, মানে প্রক্রিয়াটা শুরু হয়েছে। সাইড আপা ওইখানে মাটিতে নিচু হয়ে বসে ঘাড় পাতা করে সেই ছবি পুরো দৃশ্যটা উনি ধারণ করলেন। পুরো প্রক্রিয়াটা যতক্ষণ না সম্পন্ন হলো, সাইড আপা ছবি তুলি। একবার সাইড আপা ঠিক করলেন আমরা কলকাতা যাব। তো কলকাতা গিয়ে আমরা মামির বাসায় উঠেছি। ওখানে হঠাৎ শুনলেন যে ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনে আসবে। আমরা বোলপুর স্টেশনে যখন পৌঁছলাম তখন দেখলাম যে ওয়েটিং রুমে কোনো জায়গা নেই, তালা দেয়া। জিজ্ঞেস করাতে বললেন যে এটা সিকিউরিটির জন্য তালা দেওয়া হয়েছে। রাত তখন 12:30-1টা, এখন তো আমরা কোথাও যেতে পারবো না। আমাদের যাওয়ার কথা কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাসায়। আমরা অনেক অনুরোধ করলাম স্টেশন মাস্টারকে আমাদের তালাটা খুলে দেয়, আমরা বাইরে থেকে এসছি, আমরা শুধু ছবি তুলবো ইন্দিরা গান্ধীর, সেজন্যই এসছি। তো আমরা এখন এত রাত্রে কোথায় যাবো, হোটেলেও যেতে পারবো না। তখন উনি খুলে দিলেন, বলছে ভেতরে লাগিয়ে দেবেন আর কাউকে ঢুকতে দেবেন না আপনারা ছাড়া। সেই রাত্রে আমরা ওই স্টেশনে, আমাদের সাথে একটা কম্বল ছিল, সেটা মুড়ি দিয়ে আমরা শুয়েছিলাম। সকালবেলা উঠে তারপর কলিকা দিয়ে বাড়ি গিয়েছি। সালের এশিয়ান গেমসে আমি রওনা হয়েছিলাম। সেদিন সকালবেলা আমি ভিসা নিয়েছিলাম ভিসা অফিস থেকে, এবং সেইটা ব্যাগের মধ্যে ভরে আমি চলে গিয়েছিলাম টেলিভিশনে। আমার একটা প্রোগ্রাম ছিল, টেলিভিশন থেকে ফিরেছি প্রায় রাত 11টা থেকে 12টার মধ্যে বাসায়। তারপরে ব্যাগটা গুছিয়ে সকালবেলা রওনা দিয়েছি। রওনা দেওয়ার পর বর্ডারে যখন আমরা গেলাম তখন মজার ব্যাপার হয়েছে, আমাদেরকে বললো যে তোমাদের ভিসা তো বাই এয়ার, তোমরা কেন এখানে এসছো? আমাদের মাথায় তো বাজ পড়লো। তো এখন আমরা কি করব? বাই এয়ার আমরা তো, আমাদের পক্ষে তো সম্ভব না এখন ঢাকায় গিয়ে আবার ভিসা ঠিক করে আবার এয়ারে যাওয়া। দুদিন পরেই ওপেনিং। তখন সাইদ আপা আবার বেগমের প্রতিনিধি হয়ে গিয়েছিলেন, ওইটারই কার্ড ছিল তার কাছে। তখন ওটা দেখালাম, তখন বলে যে বাংলাদেশ বর্ডার বলছে যে আমরা তো দিতে পারবো না, ইন্ডিয়ান বর্ডার যদি দেয় তাহলে আমরা দিতে পারি, তবে আমার মনে হয় না ইন্ডিয়ান বর্ডার দেবে। তখন একটি এমবাসির ছেলে আমাদের সঙ্গে ছিল, সে আমাদের বললো যে চলুন আমি দেখি, ওদের সাথে কথা বলে দেখি ওরা দেয় কিনা। তারপরে গেলাম, সে ভদ্রলোক বললেন যে আমাদের তো কোনো অসুবিধে নেই, আপনাদের বর্ডার দিলে আমরা দিতে পারি। বললেন যে আমরা দিল্লি, আগ্রা, আজমির, জয়পুর যাব। ওখান থেকে সাইদ আপার আরেক বান্ধবী আমাদের সঙ্গী হলেন। আজমিরে যখন আমরা দোকানে ছোটখাটো গিফট কিনছিলাম, ওই সময় আমাদের এক দোকানি বলল যে আপনারা পুষ্কর যাবেন না? আমরা একটু অবাক হলাম, পুষ্কর কেন যাব? তো বললো যে পুষ্করে হচ্ছে ব্রহ্মার মন্দির। আমরা গেলাম সেখানে, গিয়ে ঢোকার পরেই একজন পুরুষ চলে এলেন, এসে বললেন দিদি তোমরা পুজো দেবে না? সাইদ আপা বললেন হ্যাঁ দেব, পুজো দেব। আমাকে মাঝখানে বসিয়ে ওরা দুজন দুপাশে বসলো, আর পুজোর থালিটা আমার হাতে দিল। পুরোহিত বললেন তোমাদের নাম বলো। সাইদ আপা তাড়াতাড়ি বললেন বাদল রায়, ওনার ডাক নাম বাদল। আর তারপরে ওর বান্ধবী বললেন লীনা রায়। তারপরে আমি এখন কি বলবো, সাইদ আপা কার্ডিগানের কলারটা দাঁতের মধ্যে চেপে হাসছিলেন, হাসি বন্ধ করে আমার নাম আর আমি বলছি না, তখন উনি বলছেন আলো রায়। এইভাবে আমরা তিনজনের ডাক নাম বলে ডাক নামে পরিচিত হলাম।
আব্দুল স্মৃতি পাঠাগারের লাইব্রেরিয়ান ছিলেন তখন আপা। আপা কিন্তু বাংলা সাহিত্যে মাস্টার্স এবং লাইব্রেরি সাহিত্যে মাস্টার্স করেছিলেন। নিয়মিত আমি আব্দুল হাই স্মৃতি পাঠাগারে যাওয়া শুরু করলাম এবং আপার সঙ্গে বসে আড্ডা দিতাম। এই আড্ডা দিতে দিতে বেরিয়ে যেতাম, দুজন মিলে ঢাকা শহরে কত জায়গায় ঘুরেছি। তারপর আবার বাড়িতে যাওয়া শুরু হলো। ওখানে যে আমার মনে হলো যে একটা ইতিহাসের দরজা খুলে দিল আমার জন্য। মানে ওনাদের একজন সংস্কৃতিবোধ মানুষ এবং মানে প্রগতিশীল মানুষ তখনই হয় আমার মনে হলো ওই বাড়িতে যে যদি তার পরিবার তার মধ্যে ওই পরিবেশ বিরাজ করে। যেমন আপনার বড় বোন লিলি আপা, উনি সেই জয়নুল আবেদিনের ছাত্রী, সেই সময়ের পেইন্টার। তারপর আপনার আরেক বোন, উনি হচ্ছেন হামিদা আপা, হোমিওপ্যাথি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, এবং ওনার হাজবেন্ড ডক্টর সালাউদ্দিন বিশিষ্ট ইতিহাসবিদ এবং এত প্রগতিশীল মানুষ একজন ছিলেন। সালাউদ্দিন ভাইয়ের কাছে যে যখন গল্প করতাম তখন টের পেতাম। আপনার আরেক ভাই আব্দুল আহাদ, গীতিকার এবং সুরকার, যিনি শান্তিনিকেতনের ছাত্রী ছিলেন এবং আমাদের বাংলাদেশের অনেক সঙ্গীত শিল্পী শিক্ষক। এই যে এই মানুষগুলো মানে একজন মনে হচ্ছিল আমার যে সোনার খনির আকর। এই মানুষদের সংস্পর্শে থেকে আপাও অন্যরকম হয়ে গেছিলেন। ছবি বলতে আমি তো যুদ্ধক্ষেত্রে যাই যে মানে সেটাই করে এসে বোম করতো, তারপর সমস্ত নিজেকে সন্দেহ কাজ করতে যেত, ফাইল করতে করতে এ সময় মনে হতো যে ওই ধরনের ছবি তোলার প্রতি আমার একটা আগ্রহ ছিল, কিন্তু আমি সেসব সমস্ত ছবি ঠিক মতো তুলতে পারিনি, কারণ সম্ভব ছিল না তোলা। তবে পরবর্তীকালে আমি কিছু ছবি তুলেছি যখন স্বাধীনতার মুখোমুখি, যখন বিপক্ষে যখন মানে পাঁচ দিনে যখন মার্চ করে যাচ্ছে আত্মসমর্পণ করতে, সেই সময়কার ছবি তুলেছি এবং সেই সময়কার ছবি তুলতে গিয়ে আমি একটু বিপদের মুখে পড়েছিলাম। প্রথমবার ভাবলাম যে একটু ক্লোজে গিয়ে ওরা মার্চ করে আসছিল লম্বা পার্কে যাওয়ার জন্য, ওখানে গিয়ে ওরা আত্মসমর্পণ করবে। সেই সময় যখন ছবি তুলতে গেছি হোটেল সেরাটনের সামনে ছিলাম ভবিষ্যতে, তখন ওরা যখন ছবি তুলতে গেছে ওরা তখন ফায়ারিং করতে আরম্ভ করেছে, ওদের হাতে বেশি ছিল রাইফেলসে। তারপরে এমন অবস্থা হলো যে আমরা আমি এবং আমার সঙ্গে যারা ছিল আমরা সাহারা হয়েছে। তারপরে একটা বাড়ি, কাছে একটা বাড়ি ছিল, সেই বাড়ির পর থেকে আমরা ঢুকে পড়ি এবং কিছুক্ষণ বিপক্ষের সরকার দিয়ে আমাদের যারা বিজ্ঞানের রাজনীতি করছিল তারা মুক্তি পায়নি, যারা বিজেপির প্রায় তারপর যখন ঠান্ডা হয়ে আসে তখন আমরা দিল্লিতে যখন বড় রাস্তার সামনে যাই জামালগিরি চালাতে আরম্ভ করে। যখন গুলি চলে আসছে তখন আমাদের আমরা একটা বড় গাছ ছিল, গাছটা অবশ্য এখন নাই, কেটে ফেলে সেই গাছের আড়ালে গিয়ে দাঁড়ায়। ওখানে একজন বয়স্ক মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আমাদের বললেন যে আপনারা শুয়ে পড়েন। আর যখন ওই মেশিন গান যখন ব্রেক দিলে যারা গুলি চালাচ্ছিল, মেশিন গানের নিয়ম হচ্ছে কিছুক্ষণ পর পর ব্রেক দেয়, তো মেশিন গান যখন ব্রেক দিলে তখন আপনারা পিছন দিকে পালিয়ে যাবেন। ব্রেক দিয়েছে যখন তখন আমরা দৌড়ে পিছন দিকে চলে গিয়ে সেদিন বলতে গেলে 3টে প্রাচীর টপকিয়েছিলাম, 3টে প্রাচীর টপকে তারপর সাইদা খানম বাংলাদেশের অন্যতম আলোকচিত্রী, যিনি কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে কাছ থেকে দেখেছেন এবং চিত্রায়িত করেছেন। ব্যক্তি সত্যজিৎ ও চলচ্চিত্রকার সত্যজিৎ উভয়কেই। আমি যখন ঠিক চালিয়ে পাল্টের সাহেব তখন সম্পাদক ছিলেন, ওনাকে যখন আমি বললাম যে এরকম ভাবে কলকাতায় যাচ্ছি, আমি সত্যজিৎ রায়ের একটা সাক্ষাৎকার দেব, তো উনি বললেন যে একটু হাসলে সেটা বলতে তুমি দিতে পারবে না, কারণ যে সহজে কারো সাক্ষাৎকার চায় যায় এরকম। আমি মনে মনে ভাবো যাইছি কলকাতায় যাইতে, তারপর
কলকাতা গিয়ে যখন আমার বন্ধু বান্ধবদের কাছে বললো আমি এবার প্রতিযোগিতার একটা ইন্টারভিউ, ওরা বললো তুই পারবে তাদেরকে, লাল শাড়ি মানুষ, গম্ভীর মানুষ, সহজে তারা কথাবার্তা বলতে 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 তা আমার খুব মনটা ডুবে গেল প্রথমে। সবাইকে তারপরে সালমান যে মানুষটা পথের পাঁচালীর মতন আমার একটা সুন্দর ছবি তুলেছে, তুমি কি তারা একটা পক্ষ করতে পারে, এরকম একটা আমাকে ভালো। তারপরে ওনাকে ফোন করলাম, ফোন করার পরে মানে দুদিন পরে হয়তো সময় দিলে বিকালে দিয়ে আমি যখন গেলাম তখন দেখি যে একটা গাছ গাছ পাল্লা খোলা, আমি দেখলাম দুদিন বসে বসে দিচ্ছে। এছাড়া আমার মনে হলো যে আমার মধ্যে আশা ঠিক হয়েছে, এরকম একটা মনে হলো যে এত বড় মানুষদের কিছু বিখ্যাত যে অনুষ্ঠান সবাই জানে ইন্টারভিউ দেয়, তাদের কাছে তাই ভালো হচ্ছে বুঝে। এই খাবার পরে তিনি টের পেয়ে গেছেন যে আমি এসেছি, তখন ডাকলেন, আমি একটু কিছু কথা অতি সাধারণ মানে অতি সাধারণ ভাবে মানে একদম অতি সাধারণ ভাবে ছিল। আমি চলতে করে ইয়ে করে থাকাচ্ছি, সেখানে গিয়ে বসলাম। তো উনি লেখার মধ্যে ডুবে গেলেন, ডুবে যায় কিছুক্ষণ পরে, তারপরে আমি কিছুক্ষণ পরে মুখ তুলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, তাকিয়ে থেকে কি দেখলেন আমি জানি না। তারপরে আবার লেখার মধ্যে ডুবে গেলেন, তারপর কিছুক্ষণ পরে আমার যখন জিজ্ঞেস করলেন যে আপনি আমার সম্পর্কে কি জানেন, প্রশ্নটা খুব কঠিন। আমি তখন মনে হলো যে উনি তখন কেবল কাঞ্চনজঙ্ঘার শুটিং করে দার্জিলিং থেকে ফিরে এসছে। আমি ওনাকে বললাম যে আমি তো কাঞ্চনজঙ্ঘার গল্পটা জানি না, ওকে যদি একটু বলো খুব ভালো হয়। তারপরে যখন গল্পটা বলতে আরম্ভ করলাম, তারপরে আমি খাট খাট করে পোস্ত করতে শুটিং এর সময় তো কাউকে অ্যালাউ করতেন না, কারণ দুজনকে অ্যালাউ করেছিলেন, আমাকে আর একটা ব্রিটিশ জার্নালিস্টকে অ্যালাউ করেছিলেন। ওনাকে যে সত্যজিৎ রায় ভালোবাসতেন তার প্রমাণ কিরকম পেয়েছি। আমি আর উনি সেবারই বোধহয় চলে আসবো বা কিছু, তখন সত্যেন্দ্র কি খিলাড়ি রিলিজ হয়নি, অফিসিয়ালি রিলিজ হয়নি। তো ওনার বাসায় যখন আমরা গেছি তখন সত্যেন্দ্র কি খিলাড়ির গল্প বললেন, সবকিছু বললেন। তো সাইদাপা বললো আমরা যে চলে যাবো, আমরা দেখতে পারবো না, আমাদের ওখানে তো আর এটা রিলিজ হবে না, আবার হয়তো আরেকবার আসলে কখনো দেখা হবে। বললো, উনি একটু চিন্তা করে বললেন যে তোমরা কখন যাবে? তো আমরা বললাম যে আমরা তো কালকে চলে যাব, না পরশু চলে যাব। তো পরশু চলে যাব বলার পরে উনি বললেন আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা কালকে ফোন করো সকালের দিকে, আমি দেখি কি করতে পারি। সকালে ঠিক সাইবাকে টেলিফোন করলেন, করার পরে মানিকদা বললেন যে তোমরা নিউ থিয়েটার স্টুডিওতে চলে আসো, এসে ওখানে তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমরা গিয়ে দেখি সেই স্টুডিওতে সত্যেন্দ্র খিলাড়ির ব্যবস্থা হয়েছে, আর কেউ নেই, কিন্তু আমরা দুজন। আমাকে এটা যে কি অদ্ভুত অনুভূতি দিয়েছে আমি আপনাকে বোঝাতে পারবো না। ওনার ফ্যামিলির কাছে উনি খুব প্রিয় ছিলেন, ব্যক্তিগতভাবে ওনার কাছে খুব প্রিয় ছিলেন। এটা শুধু সাইদ আপার ব্যবহার এবং ভালোবাসা, তাদের প্রতি সম্মান প্রদর্শন, সরলতা, সবকিছুর জন্যই। সত্যজিৎ রায়ের উপরে যে প্রদর্শনীটা হলো কলকাতাতে নন্দনে, সেই প্রদর্শনীতে কিন্তু আমি গিয়েছিলাম, সেটা পাক্ষিক অনন্য আমাকে পাঠিয়েছিল ওটা কভার করার জন্য। এবং সেখানে আমি যে জিনিসটা দেখেছি যে সত্যজিৎ রায়ের পরিবারের সাথে সাইদ আপার যে একটা সম্পর্ক, কি গভীর সম্পর্ক, কি গভীর ভালোবাসা, সবাই তাকে খুবই পছন্দ করতেন। এবং অঙ্কুদি তাকে একেবারে এত মানে ছোট বোনের মতো তাকে স্নেহ করতেন এবং খুশি হতেন সাইদ আপা তার ওখানে
তো সেই প্রদর্শনীতে আমি যখন গেলাম তখন আমি দেখলাম যে এত লোক এসেছে, বিভিন্ন কলকাতা তো আছে, কলকাতা শহরের পাশাপাশি অনেক এলাকা থেকে মানুষ বিকেল 5টা পর্যন্ত অফিস করে ছুটে এসে চাইদাপুর প্রদর্শনী দেখতে। এবং সেখানে যে কমেন্টস বুকটা ছিল, আমি আবার বসে বসে কমেন্টস বুকটা করেছিলাম। সেখানে অসংখ্য লোক লিখছে যে আমার দেশের মেয়ে সত্যজিৎ রায়ের উপরে এত চমৎকার প্রদর্শনী করলো, এটা দেখতেই আমরা ছুটেছি। যখন শুনেছি যে আমার দেশের মেয়ে প্রদর্শনী করছে তখন ছুটে আসি। এই যে একটা ফিলিংস, আমার দেশের মেয়ে। আবার এটাও বলেছে যে আমার দেশের মেয়েরা যে কাজটা করতে পারলো না, বাংলাদেশের মেয়েটি সেই কাজ করলো, বাংলাদেশ থেকে সেই মেয়েটি করলো। এই যে একটা তাদের যে একটু ভালোবাসা, ভালো লাগে, সেটা আমাকে খুব চমৎকার করছিল। আপাকে আমি যেভাবে দেখেছি, এত বড় মাপের একজন মানুষ তিনি, যিনি আমার জন্মের সময় থেকে ওনার কাজ শুরু। আমার কাছে কিছু ছবির মধ্যে একটা ছবি নিয়ে আমি যদি বলি, প্রথমেই মনে পড়ে যায় সেই মহিলারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে যে রাইফেল নিয়ে তারা মার্চ করছিলেন, সেখানে অন্যান্যদের সাথেও, যেমন আমাদের বিখ্যাত ফটো সাংবাদিক রশিদ তালুকদার, তাদের সাথেও যে ছবিটি চোখে ভেসে উঠে, সাইদা খানম, তো সাইদা আপার সেই রাইফেল নিয়ে ট্রেনিং নেওয়া ছবিটি আমার কাছে খুবই সুন্দর কম্পোজিশন এবং আলোর ব্যবহার সবই খুব ভালো লেগেছিল। আমরা পরবর্তীকালে যখন সংবাদে জয়েন করি, সংবাদপত্রে নিউজ ফটোগ্রাফি কাজ শুরু করি, সেসব জায়গায় অবশ্য উনি একজন মহিলা হিসাবে হয়তো তার অবস্থানটা, যেমন পুলিশের সাথে আন্দোলনে, তারপরে বড় বড় যেগুলো কি টাফ ঘটনা, সেগুলোতে আমি পাই নাই, কিন্তু ফিচার জায়গায় অনেক সময় আমি তাকে পেয়েছি, যেমন মাদাম তেরেসার অনুষ্ঠানগুলোতে পেয়েছি। তারপরে ওনার কাজ আমি যেটা আরেকটা শুনেছিলাম যে সত্যজিৎ রায়ের ব্যাপারটি, যেটা আমরা ওখানে পৌঁছতে পারিনি, এবং সেটাই শুধু না, তাছাড়া উনি অনেক জায়গায় যেগুলোতে গিয়েছেন যা আমি পারিনি। আপনি যখন কোথাও ছবি তুলতে যেতেন তখন কিভাবে প্রস্তুতি নিতেন? কোনো প্রিপারেশন আমি নিতাম না। তাদের সম্পর্কে আমি আগে একটু জেনে যেতাম, যার সাক্ষাৎকারটা নিব তার সম্পর্কে, তার পারিবারিক জীবন, তার কর্মজীবন, এই সম্পর্কে আমি আগে জেনে নিই। তারপরে কিভাবে ছবি তুললে, কি অ্যাঙ্গেলের ছবি তুললে ছবিগুলি ভালো আসবে, এগুলি আমি বই থেকেই পড়ে জানতাম। আর জাহিদি সাহেবের কাছ থেকেও আমি জিজ্ঞেস করে নিতাম যে কিভাবে আমি ছবি তুলবো, এটা ওটা, সেটা আমি জিজ্ঞেস করে নিতাম। আর অন্য ব্যাপারে সাধারণত একটা সাধারণ জ্ঞান যে অনেক মানুষ যেতাম যে যাতে সাক্ষাৎকারটা আমার সুন্দর থাকে। সাইদা খানমের সাথে আমার পরিচয় বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটিতে 84 সন। বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি এখানে খুব কাছেই ছিল, সায়েন্স ল্যাবরেটরি মোড়ের কাছে কফি হাউসের পাশে একটা ছোট গলি। ওখানে অন্যান্যরা যারা ছিলেন, বেগ সাহেব, বিজনদা, গোলাম মোস্তফা, আমাদের সবাইকে চিনতাম। সাইদাকে তখন চিনি না, কিন্তু তখন নারী আলোকচিত্র তো খুব বেশি ছিল না, যারা ছিল তারা অধিকাংশ শৌখিন, কাজেই পেশাজীবী মহলে একজন নারী আলোকচিত্র জিনিসটাই একটু আবার দেখেছি। সাইদার আলোকচিত্রের কথা যদি বলি, তাহলে কয়েকটা জিনিস বলা প্রয়োজন। সাইদাটা যে একমাত্র নারী আলোকচিত্রী আমাদের এখানে তা না, ভারতে ওনাই অসাধারণ কাজ করেছেন সেই পার্টিশনের আগে, সেগুলি আমরা দেখেছি। বাংলাদেশে প্রীতি রহমান ছবি তুলেছেন, তিনি ছিলেন, ওনাই অবশ্য পেশাজীবী ছিলেন, কিন্তু আমাদের দেশে প্রীতি রহমানের যে কাজ দেখেছি, শৌখিন আলোকচিত্রী, সাইদাটা যারা ছিল একেবারে ভিন্ন। তিনি সামাজিক পরিবর্তন, সামাজিক সম্পর্ক, সেই জিনিসগুলিকে যেভাবে তুলে ধরেছেন, এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা ছিল তাদের ছবিতে তুলেছেন, কিন্তু সেটা দিয়ে তো একজন আলোকচিত্রীকে যাচাই করা যায় না, তার কাজ বুঝতে লাগে, জানতে লাগে। সম্ভবত ছবিটা ওস্তাদ আলাউদ্দিন খানেরই। বিছানায় বসে আছেন, পেছনে সুতার নিয়ে একজন বাজাচ্ছেন। তো ওই সময় কিন্তু বাস্তবিকতা যেত না, অর্থ
তালিকা অধিকাংশ আলোচিত ভালো ভেতরে বিশেষ করে ফ্ল্যাশ ব্যবহার করছিলেন। ফ্ল্যাশ ব্যবহার করার কারণে ছবির ওই আলোর তারতম্যটা সেরকম ছিল না, কিন্তু সাইড আপার ওই কৃত্রিম আলোতে যে ছবিগুলি করা, সেই স্বাভাবিক সহজ ছবিগুলি করা, এবং ওখানে যেন আমরা পৌঁছে গেছি সেই জিনিসগুলি করা। মনে হতে পারে একটা ছবি আমি একটু খুঁজে বের করি, পুরোনো একটা বাড়ি, তার সামনে তিনজন নারী, তিনজন তিন দিকে তাকিয়ে, ভাঙা দেওয়ালে, ওই পুরোনো ভাঙা স্যাঁতস্যাঁতে দেওয়ালের মাঝখানে ওই দুজন, এটা আলোচিত, যেমন এটা একটা ভাস্কর্যের মতন একটা ভাব রয়েছে, যেখানে এক অর্থে মনে হয় যে আলোকচিত্র বোধ হয় ওই মানুষগুলিকে একেবারে খোদাই করে ওখানে বসিয়েছে। আমার ভীষণ প্রিয় ছবিগুলির একটা। আপনি তো বেগম পত্রিকায় ও চিত্রায়তে কাজ করেছেন, আপনার কাছে কোনটা বেশি ভালো লাগতো এবং কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হতো? দুরকমই মনে বেগম পত্রিকায় যখন ছবি তুলতাম তখন মেয়েদের বিভিন্ন ধরনের ছবি তোলার একটা অন্যরকম আনন্দ উৎসব। এটা আজ মনে মনে ভাবতাম যে এই ছবি যখন বেগম পত্রিকায় ছাপা হবে, সেই পত্রিকা যখন গ্রামে যাবে, গ্রামের মেয়েরা দেখে এই ছবি দেখে উৎসাহিত হবে যে আমরাও এরকম ভাবে কাজকর্ম করবো, এইটা একটা মনে হতো। আর চিত্রায়তে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের মানে সাংস্কৃতিক এবং যারা অভিনয়, সিনেমাতে যারা অভিনয় করছে, বড় বড় সমস্ত আর্টিস্ট, তাদের সংস্পর্শে যখন গিয়ে ইন্টারভিউ নিতাম, সেটার আলাদা একটা অন্যরকম আনন্দ। বেগম পত্রিকাটা তো নারী আন্দোলন বা সেই সময় একমাত্র পত্রিকা ছিল যেটাতে সাংবাদিকতার মাধ্যমে নারী আন্দোলন এবং নারীদের ভূমিকাগুলোকে তুলে ধরা হয়েছে, এবং তার সেটা যারা কর্মী ছিলেন তাদের অন্যতম ছিলেন সাইদা আপা। আমরা এই যে সমস্ত সেই সময় যে গার্মেন্টস এর শ্রমিকদের ব্যাপারগুলি আসছে, তারপরে আমাদের মহিলা পরিষদের যে অ্যাক্টিভিটি গুলো, সুফিয়া খালাম্মার যে অ্যাক্টিভিটি গুলো, এগুলোতে সাইদা আপার উপস্থিতি আসলে ছিল বলেই যা বেগম পত্রিকার মাধ্যমে প্রকাশ হয়েছিল। এবং বেগম পত্রিকার ছবিগুলো যদি আমি তখনই দেখতাম যে সাইদা আপার সেই অ্যাঙ্গেল গুলো, যেগুলোতে একটা প্রতিবাদী নারীর ভূমিকা কি সুন্দরভাবে উনি চিত্রায়িত করেছেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমারও তার কাছ থেকে কিছু শেখার আছে, যেগুলো আমরা একজন পুরুষ হিসাবে যে অ্যাঙ্গেলে দেখি, উনি কিন্তু সেটা দেখছেন না। উনি দেখছেন একজন নারী হিসাবে তার প্রতিবাদী রূপটাকে উনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। তবে আমার কাছে কেন জানি বারবার মনে হচ্ছিল যে উনি যদি বেগম পত্রিকার চেয়েও যদি একটু বেশি প্রচারিত কাগজগুলিতে ছবি দিতে পারতেন, ওইটা বোধহয় আরো বেশি জোরালো হতে পারতো। একটা জিনিস মনে পড়ে, কারণ সাইদা আপা জাইদি স্টুডিও দ্বারা প্রভাবিত ছিলেন, জাইদি সাহেব ওনাকে কিছুটা সাহায্য করেছিলেন। সেই সময় স্টুডিওতে, আমাদের দেশের স্টুডিওতে কিন্তু এক ধরনের আলো ব্যবহার করা হতো, বিশেষ করে হলিউড স্টাইলের একটা আলো ব্যবহারের প্রচলন ছিল, যেটা এখন হারিয়ে গেছে সম্পূর্ণ। আলো ছায়ার মজাগুলি এখন আমি খুব কম ক্ষেত্রেই দেখি। সাইদা আপা সেই সময় ওই কিছু কিছু পোর্ট্রেটের মধ্যে সেই হলিউড লাইটিং এর মজাগুলি ছিল, আমার এখন ওগুলি খুব ভালো লাগে। আলোকচিত্রী সাইদা খানমের আলোকচিত্রী হয়ে ওঠার পেছনে তার পরিবার ও তার বেড়ে ওঠার পরিবেশ দুটোরই বড় ভূমিকা রয়েছে। তার ছেলেবেলা কেটেছে প্রাকৃতিক পরিবেশে, এবং তার পরিবার ছিল সংস্কৃতিমনা, উদার প্রকৃতির ও সংস্কারহীন।
পরিবারের সকলেই, তার মা বাবা, বোন হামিদা খানম, গার্লস বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, খালা কবি মাহমুদা খাতুন, সকলেই তাকে সহযোগিতা করেছেন। সাইদা আপা যখন ছবি তোলা শুরু করেছেন তখন শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তানরাও ছবি তোলার সাহস পেত না। সেই সময়ে কতখানি প্রগতিশীল পরিবার হলে আপা বাড়ি থেকে অনুমতি পেয়েছিলেন ছবি তোলার। এবং আরেকটা বিষয় যে আপা কিন্তু বিয়ে করেননি। আপা সবসময়ই বলতেন যে অন্যের অধীনে থাকা আমার পক্ষে সম্ভব না। এই যে অন্যের অধীনে থাকতে যে আমাদের মেয়েদের শিল্প প্রতিভা কোনো কিছুই ঠিক মতো সম্পন্ন হয় না, যেটা আপার বড় বোনই পেইন্টার হয়ে উনি কিন্তু আর কাজ করেননি। এই চারপাশের মানুষদের দিকে উনি বুঝে গিয়েছিলেন যে মেয়েদের জীবন খুব আটকে যায়, এবং যে কারণে তিনি নিজে এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন। এবং এটা এই পুরুষতান্ত্রিক সমাজে যে কত অগ্রগামী চিন্তা সেই যুগের তুলনায়, যেটা এখনকার মেয়েরাও সাহস পায় না তার কাজের জন্য বিয়ে না করে থাকার কথা ভাবতো। সাইদাপা না থাকলে কি হতো বলা মুশকিল, কিন্তু এটা তো অবশ্যই সত্য যে সেই সময় নারী আলোচিত খুব কম ছিলেন এবং নারীদের পক্ষে ছবি তোলাও অনেক কঠিন ছিল। এটাও মনে রাখতে হবে, এখন মোবাইল ফোনে আমরা ছবি তুলি, ডিএসএলআর পাওয়া সোজা, সেই সময় তো তা ছিল না। রোলিফ্লেক্স দিয়ে, ললিপপ দিয়ে, প্রিমিয়াম রিফ্লেক্সের ভারী ক্যামেরায়, এবং তার মধ্যে ওই ইচ্ছা মতন লেন্স বদলানোর সুযোগগুলি ছিল না। কাজে অনেক কাছে গিয়ে অনেক ক্ষেত্রে রিস্ক নিয়ে ছবি তুলতে হতো। তার মধ্যে একজন নারী ওরকম ভাবে কাজ করছেন, এটা নিশ্চয়ই অনেক নারীর জন্য অনুপ্রেরণা থাকবে। তবে তারপরেও অন্যান্য নারীরা আলোচিত জগতে আসেনি কেন, সেটা ভাববার বিষয়। সামাজিক যে ধরনের পরিবেশে আমরা বড় হই, সেখানে ধরেই নেওয়া হয় যে আমাদের বিয়ে হবে, বাচ্চা হবে, সংসার হবে। নারীর ক্ষেত্রে সেই চাপটা আরো অনেক বেশি সেখানে। এবং সাইদা কথা বলেন, আমি কারো পড়াশোনাতে চাইনি, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একাই থাকবো, আমি বিয়ে করবো না। এই সিদ্ধান্তটা যত সহজ মনে হয় তত সহজ নিশ্চয়ই না, বিশেষ করে নারীদের জন্য। সেই জায়গায় থাকতে হলে ওরকম সাহসী কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়। বিয়ে করা যাবে না সেটা আমি বলছি না, কিন্তু নিজের জীবনকে কিভাবে যাপন করবো, কোনটা আমার কাছে প্রাধান্য পাবে, আমি কি ধরনের জীবন নিজের জন্য বেছে নিয়েছি, সেটার জন্য অনেক ধরনের সংগ্রাম করতে হয়, অনেক কিছু ছাড় দিতে হয়, অনেক লড়াই করতে হয়। সেই জিনিসগুলি সাইদা আপা করেছেন। সেটা আর সকলে অত সহজভাবে করতে পারবে কিনা আমি জানি না, এবং সেটাও নিশ্চয়ই একটা কারণ। তারপরেও বলবো উনি ছিলেন বলে এখন যাদের আমরা দেখছি পাঠশালায় অনেকে কাজ করছে, দিকে নারী আলোচিতরা কাজ করছে, এবং তারা এখন বিশ্বে পদচারণ করছে, শক্তিশালী আলোকচিত্রী হিসেবে তাদেরকে অন্যরা দেখছে। এটা সাইদা আপা ছিলেন বলেই নিশ্চয়ই সম্ভব। রানী এলিজাবেথ যখন আসলেন তখন একমাত্র নারী ফটোগ্রাফার সাইদা আপা। তো তিনি সেই সময় সেই ছবি তুলেছিলেন। এবং তখনকার যারা পুরুষ ফটোগ্রাফার আমাদের দেশে, যেমন রশিদ তালুকদার সহ অন্যরা বলতেন যে আমরা এতখানি সাহস দেখাতে পারি নাই সাইদা আপা যা দেখিয়েছে সেই সময়। এই সাহসটাই সাইদা আপার অনেক বড় পরিচয় এবং আগ্রহ। তো ওনার মধ্যে আমি কখনো হতাশা দেখিনি, সবসময় হাসি মুখে থাকেন, এবং নতুনদেরকে যখন উনি কাছে পান তাদের ছবি দেখার ব্যাপারে আগ্রহী হন, এবং পুরাতনদের সাথে উনি নতুনদেরকে একটা যোগসূত্র তৈরি করার চেষ্টা করেন। আমাদের মতো আলোকচিত্রীদের জন্য, শুধু নারী আলোকচিত্রী না, আমার মনে হয় পুরো আলোকচিত্র জগতের সবার জন্যই সাইদা আপা একটা ভীষণ রকম সাহসের মানুষ। আজকের প্রজন্মের আলোকচিত্রীদের উদ্দেশ্যে কিছু বলেন। প্রথমত যে ছবিটা তুলতে যাবে, কিসের ছবি তুলবে আগের থেকে সেটা একটু ভাবনা চিন্তা করে নেওয়া দরকার। এবং দুই রকম ছবি তোলা যায়, আমরা হঠাৎ করে একটা ভালো সাবজেক্ট পেয়ে গেলাম, ছবি তুললাম, এরকম ধরা হয়। আবার অনেক সময় আমরা ভাবনা চিন্তা করে ছবি তুলি, এটাই হচ্ছে। আর প্রথমত বলবো যে যারা ছবি তোলে তাদের একটু ধৈর্য থাকা দরকার। আমাদের সময় আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো, কখন একটু সূর্যের আলো পাবো, একটু ভালো বিকালবেলা স্বচ্ছ আলোতে একটু পোর্ট্রেট তুলতে, এরকম ভাবনা চিন্তা করতে অনেক কিছু। তবে এটা সবচেয়ে বড় কথা যে যেখানে ছবি তুলতে যাবে, যাদের ছবি তুলবে তাদের সঙ্গে ব্যবহারটা খুব ভালো হয় দরকার।
মানে তা না হলে ভালো ছবি আসবে না, এটা হচ্ছে কথা। আর দ্বিতীয়ত যখন কোনো একটা মানে গন্ডগোলের ছবি যখন একটা তুলতে যাবো তখন মনে একটা খুব সাহস রাখা দরকার, যাতে ক্যামেরাটা চেপে না যায়, ছবিটা যাতে ভালো হয় এরকম ভাবে একটা নিজের মধ্যে একটা শক্তি আসা দরকার, তার হচ্ছে বড় কথা। আর দ্বিতীয়ত হচ্ছে নিজের দৃষ্টিভঙ্গি, আর্টিস্টিক একটা কম্পোজিশন। ছবি তুললে হবে না, একটা কম্পোজিশন করার জন্য একটা সুন্দর মনের মধ্যে একটা তৈরি করতে হবে। আজকে এই পর্যায়ে আসার পিছিয়ে ওই সমস্ত কিছু নিজের, কিন্তু দুঃখের বিষয় যে যে আজ এতখানি সবার কাছ থেকে যে সম্মান পেয়েছে, এটা অন্যরা অনেক আগেই চলে গেছে, কাজে সেই এটা দেখানোর আগে সুযোগ হয়নি। তাই ও যখন পেশা হিসাবে ইয়ে করতো তখন ওনারা কিছু বলতেন না, মনে করতেন যে এটা খুব ভালো লাগছে, অসুবিধা নেই, যদি ওটাকে ভালো করতে পারি। এখন আপনার সময় কিভাবে কাটে এবং আর কি চাওয়ার আছে জীবনের কাছে? জীবন এখন সমতল হয়ে গেছে, কোনো উত্থান পতন ধরে জীবনে কাছে জীবন মোটামুটি ভালোই কাটছে, খারাপ বলবো না। তোমরা আসো, ইন্টারভিউ দাও, লোকজন আছে, দেখা সাক্ষাৎ করে, বন্ধু বান্ধবরা আসে, মাঝে মাঝে একটু বাইরে যায়, কিছু আমার থাকতে পারে ভালো। সাইদা খানম তার সময়কে অতিক্রম করা একজন মানুষ। তিনি সামাজিক ধ্যান ধারণাকে প্রাধান্য না দিয়ে নিজের ইচ্ছে ও আকাঙ্ক্ষাকেই মূল্য দিয়েছিলেন সবসময়। নিজের স্বপ্ন ও পেশার প্রতি একনিষ্ঠ থাকার জন্য তিনি নিজে একাকী স্বাধীন জীবন যাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তিনি কখনোই নিঃসঙ্গ থাকেননি। কোনো একজন বিশেষ ব্যক্তির অভাব তার অসংখ্য গুণগ্রাহী ও অনুজ বন্ধুরা পূরণ করে তার জীবনকে ভরে রেখেছিল সবসময়। আঠেরোই আগস্ট 2020 সাল, সাইদা খানম এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। পেছনে রেখে গেছেন তার অগণিত ভক্ত, আলোকচিত্রী শিল্পীবৃন্দ ও অনুজ বন্ধুদের।